শুরু করছি। আসসালামু আলাইকুম। এইচএসসি 25 এবং 26 ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক বেশি ভালো আছো। অনেকদিন পরে আসলাম বাংলা ক্লাস নিয়ে এবং আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে পড়াবো, সেটা হচ্ছে সমাস। তোমরা সবাই জানো যে সমাস যদি তুমি একদম ক্লাস 9 থেকে একদম তোমার যদি ইন ফিউচারে তুমি কোনো কিছু করতে চাও বা যাই চাও, সবকিছুতেই তোমার সমাসের প্রয়োজন হবে, কারণ সমাসটা তোমার আসবে। তুমি ভর্তি পরীক্ষাতে যাও, তুমি চাকরির পরীক্ষাতে যাও, বা যে কোনো কিছু করতে যাও, তোমার সমাস পড়তে হবে বা সমাসটা তোমার দরকার। তো আজকে আমরা সমাস নিয়ে আলোচনা করবো এবং খুব সহজে কিভাবে সমাসটা শেষ করা যায় সেই টেকনিকটাই আমি শিখিয়ে দেবো। সুতরাং তোমরা যারা আছো একটু দ্রুত ক্লাসটিতে জয়েন হয়ে যাবা এবং জয়েন হওয়ার পরে আমাকে একটু কমেন্ট করে জানাবা যে কে কে জয়েন হচ্ছে বা কে কোন জেলা থেকে জয়েন হচ্ছে, এই জিনিসটা একটু বলতে হবে। যেমন হচ্ছে তুফা, ওয়ালাইকুম আসসালাম। এরপর শাকিল, ওয়ালাইকুম আসসালাম। হাসিব, ওয়ালাইকুম আসসালাম। রাকিব, ওয়ালাইকুম আসসালাম। আরো যারা আছো একটু দ্রুত জয়েন হতে হবে। তোমরা জয়েন হয়ে গেলে, মোটামুটি জয়েন হয়ে গেলে আমি ক্লাসটা শুরু করে দেবো। ক্লাস আজকে একদম কম সময়ের মধ্যে হবে। তোমরা যদি সাথে থাকো, মোটামুটি আমি হচ্ছে 10 থেকে 15 মিনিট কথা বলবো। এই 15 মিনিটের মধ্যে তোমাদের সমাস নিয়ে যত সমস্যা, সেই সমস্যার সমাধান আমি করার চেষ্টা করবো। সুতরাং একটু দ্রুত জয়েন হয়ে যাও এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা এই জিনিসটা একটু বললো, যে সাউন্ড ক্লিয়ার আছে এবং সেই সাথে সাথে তোমরা সবাই রেডি আছো কিনা বা ক্লাস শুরু করবো কিনা এটাও একটু বলবা। 14 জনের মতো চলে আসছো। ইয়াসমিন, রাকিব, আব্দুল্লাহ, এরপরে চাইনিজ, জান্নাতুল, এরপরে হচ্ছে কাউসার, সকাল, তারপরে ফারজিয়া, এরপরে হচ্ছে বেলাল। জি, সকলকে ওয়ালাইকুম আসসালাম। যারাই জয়েন হচ্ছে সকলকে ওয়ালাইকুম আসসালাম, এবং যারা এখনো জয়েন হও না একটু জয়েন হয়ে যাও। তোমাদের আগে বলে নেই, যারা সমাস নিয়ে সমস্যা আছে বা সমাস এইটা তোমাদের কত নাম্বার প্রশ্নে আসে? বাংলা যে দ্বিতীয় পত্র, তোমাদের বাংলার দ্বিতীয় পত্রের নাম্বার 6 অর নাম্বার 5, অর্থাৎ প্রশ্ন নাম্বার 5 বা 6, সাধারণত 6 আসে বা 5 আসে সমাস। এবং সমাসে দুই ভাবে প্রশ্ন আসে। সমাসে কয় ভাবে প্রশ্ন আসে? দুই ভাবে প্রশ্ন আসে। কিভাবে প্রশ্ন আসে? প্রশ্ন ধরো 5 নাম্বার প্রশ্নে যদি আসে তাহলে বলে সমাস কাকে বলে, এরপরে বলে কত প্রকার ও কি কি উদাহরণ সহ লেখো। এরপরে থাকে অথবা ধরো শব্দ দেওয়া থাকে, কিছু শব্দ দেওয়া থাকে, মনে করলাম আমার নামই দেওয়া থাকলো আসিফ, এরপরে মনে করো আমাদের ইমরান স্যারের নাম থাকলো ইমরানুল। এমন কিছু শব্দ দেওয়া থাকবে, ধরো এগুলো নাম দিলাম, কিছু শব্দ থাকবে, ধরো গরু, ছাগল। এরপরে মনে করো মা, বাবা। এরকম র্যান্ডমলি কিছু শব্দ দেওয়া থাকবে, যে শব্দগুলোকে বলা হবে যে এই শব্দগুলো সমাস নির্ণয় করে। এই শব্দগুলো কি করতে বলা হবে? সমাসের কোন সমাস বা এরকম শব্দগুলো কোন সমাস সেটা নির্ণয় করতে বলা হবে। এই যে নির্ণয়, যে নির্ণয় বা অথবা, আমরা এই জিনিসটা শিখবো, খুব সহজে শিখবো, যেন আমরা পেরে যাই বা হচ্ছে কোনো ঝামেলা না হয়। এক মানে প্রশ্নে তোমাদের প্রথম একটা থাকবে, সেটা হচ্ছে সমাস কাকে বলে, কত প্রকার, কি কি। এরপর বা সমাস যে প্রকারগুলো আছে, দ্বন্দ্ব সমাস কাকে বলে, দ্বিগু সমাস কাকে বলে, তারপরে এই সমাসগুলোর উদাহরণ দাও। এরপরে আসলে ডিটেলস আলোচনা, যেটা অনেক প্রচুর লেখা লিখতে হয়, কিন্তু যেটা অথবাতে থাকে, এই অথবাতে বেশি লেখা নাই, যে শব্দগুলো লিখবা, সমসমান পদ লিখবা এবং তারপরে কোন সমাস সেটা নির্ণয় করে দিবা। আমরা এটাই শিখবো, ঠিক আছে? সবাই রেডি আছো কিনা বলো, ক্লাস শুরু করে দিব। সবাই রেডি হইলেই আমি ক্লাসটা শুরু করে দিব। দ্রুত জয়েন হইতে হবে এবং জয়েন হওয়ার পরে আমাকে বলতে হবে যে ক্লাসটা শুরু করি, ঠিক আছে? আমি 22-25 জনের মতো পাইছি, 21 জনের মতো পাচ্ছি। আরেকটু যারা আসো সবাই একটু জয়েন হয়ে যাও। সমাসটা নিয়ে তোমরা সবাই বলছো যে স্যার সমাস একটু ঝামেলা হয়, বা সমাসটা পড়ান, সমাসটা পড়ান, এটা নিয়ে অনেকে বলছো। সো আজকে অনেকদিন পরে আসছি, প্রায় 20-22 দিন পরে আমার দেখা পাইছো, এবং তোমাদের দেখাও আমি 20-22 দিন পরেই পাইতেছি, যেহেতু সেই কারণে বলতেছি যে তোমরা একটু রেডি হয়ে যাও এবং ক্লাসটা করো। আজকে তুমি ক্লাস করলে সমাস নিয়ে আমি বিশ্বাস করি যে আমি যদি ঠিক মতো পড়াইতে পারি এবং তোমরা যদি শুরু নিতে পারো, তাহলে আজকের পরে আর সমাস নিয়ে তোমাদের ঝামেলা থাকবে না। 27 জন পাইছি, যাক, মেলাই পাইছি, বহুত পাইছি, আলহামদুলিল্লাহ। তাহলে আমি ক্লাসটা শুরু করি। হ্যাঁ, তাহলে ক্লাসটা শুরু করলাম, স্টার্ট করলাম। তাহলে দেখো, সমাস কত প্রকার। সমাস সবার প্রথমে আমাদের জানা উচিত হচ্ছে সমাস কত প্রকার, বা সমাস কত প্রকার। সাধারণত সমাস কাকে বলে এটাও জানা দরকার। সমাস কাকে বলা হয়? সমাস বলা হয় একাধিক শব্দ। সমাস কাকে বলে এইটা আমরা হচ্ছে আগে শিখে নেই, ঠিক আছে? এইখানে লিখি সমাস কাকে বলে। একাধিক, যারা হচ্ছে খাতা কলম নিয়ে বসো নাই, খাতা কলম নিয়ে একটু বসতে পারো, বসে খাতায় লিখে ফেলতে পারো, ঠিক আছে? যেটা বলবো বা যেই কথাগুলো বলবো এগুলো লিখে ফেললে তোমাদের জন্য ভালো হয়। তাহলে সমাস কাকে বলে? একাধিক বা একের অধিক, একাধিক শব্দ
যোগে যখন কোনো নতুন শব্দ তৈরি হয় বা নতুন কোনো অর্থ প্রকাশ করে, কোনো অর্থ প্রকাশ করে বা স্ব অধিকারী, তাকে হচ্ছে সমাস বলে। তাহলে সমাস কত প্রকার, সমাস কাকে বলে এটা হচ্ছে জানলাম। এখন ধরো সমাস কত প্রকার ও কি কি। সমাস হচ্ছে কত প্রকার, আমাদের আবু নাইম বলছে 6 প্রকার। এরপরে একজন আমাকে মিস করছে, আলহামদুলিল্লাহ, মিস করা তো ভালো। খাতা কলম রেডি, জান্নাত ইসলামের খাতা কলম রেডি, তুফা রেডি আসো। হ্যাঁ, সমাস কত প্রকার এটা একটু বলতে হবে। সমাস কত প্রকার সবাই একটু কমেন্ট করে বলো যে স্যার সমাস হচ্ছে 2 প্রকার, 4 প্রকার, 5 প্রকার, 10 প্রকার, যা তোমরা জানো বা যেটা তোমাদের মনে হচ্ছে ওইটা একটু বলো যে সমাস এই কয় প্রকার। সবাই, আমি সবার কমেন্ট একটু দেখতে চাচ্ছিলাম আর কি। ঠিক আছে, তাহলে বলো সমাস কত প্রকার। সবাই সবাই একটু বলো সমাস কত প্রকার। ভাইয়া ক্লাস শেষ নাকি? থ্যাংক ইউ বলে দিলেন যে। থ্যাংক ইউ বলি না, আমি জাস্ট ওইটা লেখার জন্য বলছি। এখানে আমি একটু লিখতে চাইছিলাম, এই কারণে বলছিলাম। থ্যাংক ইউ আমি বলি নাই, থ্যাংক ইউ পরে বলবো। আচ্ছা, ক্লাসে ক্লাব আইন চলে যাইতেছে, এই কারণে শুরু করে দেয়। হ্যাঁ, ঝামেলা বেশি না করে। সমাস হচ্ছে 6 প্রকার। সমাস কত প্রকার? সমাস হচ্ছে 6 প্রকার, এটা সবাই খাতায় লিখে রাখবা। সেটা হচ্ছে সমাস 6 প্রকার: দ্বন্দ্ব সমাস, কর্মধারায় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, দ্বিগু সমাস এবং অব্যয়ীভাব সমাস। সমাস মূলত এই 6 প্রকার। আরো একটা সমাস আছে, সেটা হচ্ছে পাদী সমাস। এটা হচ্ছে সমাসের আরেকটা রূপ। বাট সমাস মূলত হচ্ছে কত প্রকার? 6 প্রকার, কিন্তু আরেকটা রূপ আছে, সেটা হচ্ছে পাদী সমাস। এটাকেও সমাসের অন্তর্ভুক্ত করা হয় বা সমাসের প্রকারভেদের মধ্যে ধরা হয়। সমাস হচ্ছে 6 প্রকার। স্যার সমাস একটু কঠিন লাগে তাই সমাস দেই নাই, এর বিকল্প দেই। এর বিকল্প আমার মতে, আমি যতটুকু জানি, সমাসের বিকল্প বলতে আর কিছু নাই। সমাস তোমাকে পড়তে হবে বা সমাস তোমার জানা দরকার। সমাস হচ্ছে মূলত 6 প্রকার। কি কি? দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, দ্বিগু সমাস, অব্যয়ীভাব সমাস। এবং আরো এক ভাগ সমাস আছে যেটা ধরা হয়, সেটা হচ্ছে পাদী সমাস। বাট পাদী সমাসটা আমাদের বইয়ে নাই, আমরা হচ্ছে পাদী সমাস নিয়ে এত ঝামেলা করব না। আমরা মূলত এই 6টা প্রকারই শিখবো। সেটা কি? দ্বন্দ্ব, কর্মধারায়, তৎপুরুষ, বহুব্রীহি, দ্বিগু আর অব্যয়ীভাব সমাস। এখন দেখো, এই প্রত্যেকটা সমাসের নিচে আমি কিন্তু কিছু জিনিস লিখে রাখছি। কি লিখছি? দ্বন্দ্ব সমাসের শেষে লিখছি হচ্ছে উভয় পদ, কর্মধারের নিচে লেখা আছে পরপদ, তৎপুরুষের নিচে লেখা আছে পরপদ, বহুব্রীহি হচ্ছে তৃতীয় পদ, এরপর দ্বিগু সমাস হচ্ছে পরপদ এবং অব্যয়ীভাবে লিখে রাখছি পূর্বপদ। তাই না? ঠিক না? আমি কিন্তু এগুলো লিখছি। এখন আমরা একটা একটা করে শেখার একটু চেষ্টা করি, একটু টাইম দেন। আচ্ছা, টাইম নিয়ে তোমরা একটু খাতায় যদি লিখতে চাও লিখে ফেলো, জাস্ট 6 প্রকার, এবং যেভাবে আমি লিখছি এইভাবে লিখবা। লেখার পরে আমাকে বলবা যে স্যার লেখা ডান। তোমরা যদি লিখে ফেলো তাহলে আমি হচ্ছে বাকি কথাগুলো বলবো। সবাই একটু লেখো দ্বিগু। হ্যাঁ, দ্বিগু সমাস। সমাস হচ্ছে মূলত 6 প্রকার। সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, দ্বিগু সমাস আর হচ্ছে অব্যয়ীভাব সমাস। এই 6 প্রকার সমাস আমরা সাধারণত দেখতে পাই, বা এই 6 প্রকার সমাসই আমরা পাই। এখন আসো, ঠিক আছে, খাতায় লেখো। লেখা শেষ হইলে একটু আমার জানাইও, আমি হচ্ছে বাকিটা বলি। সবাই দেখো, অনেকদিন পরে আসছি ক্লাস নিতে, এই টাইমে যদি সবাই ক্লাসে না থাকো বা কমেন্ট না করো তাহলে আসলে একটু কষ্ট লাগে। তো একটু যদি কিছু একটু সারা শব্দ দিতা, লিখতেছো কিনা বা হচ্ছে সবাই কে কে জয়েন আসো, এটাও যদি আমাকে একটু বলতা। কারণ আমরা কিন্তু এরকম একটা ডিসিশন নেওয়া হয়ে গেছে অলরেডি, যে আমরা হচ্ছে যারা মোটামুটি আর ক্লাস করতেছো না বা রেগুলার যারা ক্লাস করো না, তাদেরকে আমরা এই গ্রুপ থেকে বের করে দিব এবং আমরা নতুন স্টুডেন্ট দরকার হলে আবার ভর্তি করাবো, কোনো সমস্যা নাই। আমরা আবার একদম শুরু থেকে পড়ানো শুরু করব, এটাও আমরা চিন্তা করে ফেলছি। ঠিক আছে, তো তোমরা যারা ক্লাস করতেছো না বা ক্লাস মিস করতেছো তাদেরকে আমরা হচ্ছে ধন্যবাদ বলার চিন্তা ভাবনা করে দিয়েছি এবং নতুনদের আগমন করব, এবং নতুন যারা জয়েন হবে তাদেরকে আমরা একদম শুরু থেকে আবার পড়াবো। বাট যারা ক্লাস করো না তারা সবকিছু মিস করবা। তো সবার লেখা ডান। এখন দেখো, আমরা দ্বন্দ্ব যে সমাসটা আছে, দ্বন্দ্ব সমাসের নিচে কি লেখা আছে? উভয় পদ। কি লিখছি? উভয় পদ। ধরো আমি একটা শব্দ লিখতে পারি, মা ও বাবা। কি লিখলাম? মা ও বাবা। মা ও বাবা, এটা হচ্ছে সমসমান পদ, সমসমান পদ, এবং এটা সমাস হবে হচ্ছে মা বাবা। কি হবে? মা বাবা। যেই সমাসের কি হবে? উভয় পদ প্রধান হবে, উভয় পদ প্রধান হবে। অর্থাৎ দেখো, এই যে মা বাবা, এই সমাসটা তৈরি হয়েছে দুইটা শব্দ, একটা হচ্ছে মা, আরেকটা হচ্ছে বাবা। এখন তোমাকে যদি এটার অর্থ করতে হয় মা এবং বাবা, তুমি কখনোই এটা পারবা না বা এটা বলতে পারবা না যে মায়ের থেকে বাবার গুরুত্ব বেশি, বা এটা বলতে পারবা না বাবার থেকে মায়ের গুরুত্ব বেশি। মাও যেমন গুরুত্বপূর্ণ আমাদের জীবনে, বাবাও তেমন গুরুত্বপূর্ণ, তাই না? মাও যেমন আমাদের জীবনে গুরুত্বপূর্ণ, বাবাও তেমনই আমাদের জীবনে কি গুরুত্বপূর্ণ একটা অংশ। এই
দুইজন মানুষের অবদান বা দুইজন মানুষের যা কিছু আছে আমাদের জীবনে তার কিন্তু কোনো কমতি নাই, কোনো কি নাই, কমতি নাই। তাদের অবদান, তাদের সবকিছুর জন্যই কিন্তু আমাদের এইখানে আসা বা আমাদের এই অবস্থান, তাই না? তো এখন এই যে আমি লিখলাম মা ও বাবা, মা বাবা, এই যে এই অর্থটা, মা বাবার যে অর্থ, এইখানে উভয় পদই প্রধান। এখানে তুমি কাউকে বাদ দিতে পারবা না। আমি কি করতে পারবো না? কাউকেই বাদ দিতে পারবো না বা কারো গুরুত্ব ছোট করে দেখতে পারবো না। লিজা, দেখো যাদের এক্সাম আসো, আমি সবার কাছে 20টা মিনিট টাইম চেয়ে নিছি। আমি সবাইকে বলছি যাদের এক্সাম আছে তোমরা আমাদের জাস্ট 20টা মিনিট টাইম দিবা, আমি এটা বুঝাই দিব, তারপর তোমার যে সাবজেক্ট পরীক্ষা সেই সাবজেক্ট পড়ে কোনো সমস্যা নাই। বাট যাদের পরীক্ষা চলতেছে তাদের কাছে আমি রিকোয়েস্ট করতেছি, সেটা হচ্ছে আমাকে জাস্ট 20টা মিনিট টাইম দিবা। আজকে আমি 20 মিনিটের মধ্যে তোমাদের সমাসের ঝামেলাটা শেষ করে দেবো। সমাস নিয়ে অনেক ঝামেলায় পড়বা, তো এই কারণে বলতেছি সমাসের ঝামেলাটা আমি শেষ করতে চাচ্ছি। তোমরা জাস্ট আমাদের 20টা মিনিট টাইম দাও। অলরেডি অনেকখানি দিয়ে দিছো, 10 মিনিটের মতো দিয়ে দিছো, আর 10টা মিনিট টাইম দাও। তাহলে আমি কি বললাম? যেই পদ বা যেই সমাসের উভয় পদই প্রধান, উভয় পদেরই গুরুত্ব সমান পরিমাণ, সেই পদকে বলা হবে দ্বন্দ্ব সমাস। অর্থাৎ তাহলে কি, মা এবং বাবা। আবার আমি আরেকটা শব্দ লিখতে পারি, ঝড় বৃষ্টি। কি লিখলাম? ঝড় বৃষ্টি। এইখানে ঝড় ও বৃষ্টি, তাহলে এটার যদি আমরা কি লিখতে চাই, সমসমান পদ লিখতে চাই, সমসমান পদ যদি আমি লিখি তাহলে কি হবে? ঝড় বৃষ্টির ঝড় ও বৃষ্টি, ঝড় ও বৃষ্টি। কি লিখছি? ঝড় ও বৃষ্টি। তাহলে কি হয়? ঝড় বৃষ্টি, তাই না? এখন দেখো, তুমি ঝড়কে রেখে বৃষ্টিকে গুরুত্ব দিতে পারবা না, বৃষ্টিকে রেখে ঝড়কে গুরুত্ব দিতে পারবা না। কিন্তু তুমি চাইলে বৃষ্টি নামক যে তোমার বান্ধবী আছে তাকে গুরুত্ব দিতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু যখন ঝড় এবং বৃষ্টি একই সাথে আসবে, যখন ঝড় এবং বৃষ্টি কি হবে? একই সাথে আসবে, তখন তুমি ঝড়কে রেখে বৃষ্টিকে গুরুত্ব বা প্রাধান্য দিতে পারবা না, বৃষ্টিকে রেখে আবার ঝড়কে রেখে যেমন বৃষ্টিকে পারবা না, তেমন বৃষ্টিকে রেখেও ঝড়কে প্রাধান্য দিতে পারবা না। অর্থাৎ এইখানে যে দুইটা পদ তৈরি হচ্ছে, একটা হচ্ছে ঝড় আর একটা হচ্ছে বৃষ্টি, এই দুইটা পদই সমান গুরুত্বপূর্ণ। এই দুইটা পদই কি? সমান গুরুত্বপূর্ণ বা সমান দাবি রাখে। সো এরকম যেগুলো আছে, যেই শব্দের অর্থের দুইটা পদই গুরুত্বপূর্ণ, সমসমান পদের দুইটা পদই গুরুত্বপূর্ণ হবে, সেই সমাসকে বলা হবে দ্বন্দ্ব সমাস। অর্থাৎ তোমাদের প্রশ্নে যদি থাকে মনে করো ঝড় বৃষ্টি থাকলো, তোমাকে কি বলা হলো? প্রশ্নে বলা হলো মা বাবা কোন সমাস, মা বাবা কোন সমাস, তুমি অর্থ করবা কার গুরুত্ব বেশি কার গুরুত্ব কম। দেখবা যখনই দেখবা দুইটার গুরুত্ব বেশি, তখন সেটা বসাই দিবা, সেটা কি সমাস? দ্বন্দ্ব সমাস। ঠিক আছে? এরপরে ঝড় বৃষ্টি, কি লিখলাম? ঝড়েরও গুরুত্ব আছে, বৃষ্টিরও গুরুত্ব আছে, কারো থেকে কেউ কম নাই, তার মানে কি? দ্বন্দ্ব সমাস। হ্যাঁ, নানা নানি, উদাহরণ আরো বলো, নানা ও নানি, তাই না? নানা ও নানি, নানার থেকে নানির গুরুত্ব বেশি, নানির থেকে নানার গুরুত্ব, এরকম কোনো গুরুত্ব অগুরুত্ব নাই। দুইজনই আমাদের জীবনে প্রধান বা দুইজনই আমাদের ভালোবাসার মানুষ। তার মানে যেই সমাসের কি হয়? উভয় পদই গুরুত্বপূর্ণ, সেটাই হচ্ছে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা বলো? সবাই বলবা, সবাই কমেন্ট করে বলবা যে দ্বন্দ্ব সমাস ক্লিয়ার কিনা, সবাই বলো। দ্বন্দ্ব সমাস তাহলে কি? যেই সমাসের উভয় পদই প্রধান তাকে আমরা দ্বন্দ্ব সমাস বলি। ঠিক আছে? আমরা আরো দেখতে পারি ভাই ও বোন, দই মিষ্টি, তাই না? মিষ্টি কে কে পছন্দ করো? দই মিষ্টি, আলু বেগুন, সবকিছুই কি দ্বন্দ্ব সমাসের উদাহরণ। হ্যাঁ, মামা মামি। তাহলে বই খাতা, হ্যাঁ বই খাতায় যে সুন্দর একটা উদাহরণ দিচ্ছে আমাদের হচ্ছে কে যেন? লিজার কালকে পরীক্ষা, তারপরেও লিজা এত কষ্ট করে পড়তেছে বই খাতা। তাহলে কি তোমরা কি দ্বন্দ্ব সমাসটা বুঝতে পারছো? যে সমাসের প্রতিটি সমসমান পদের অর্থ প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে। আবু বই দেখে দেখে অ্যান্সার বলতেছে, সাবাস। আবু যে একজন পাক্কা চুরি বিদ্যার পারদর্শী সেটা বোঝা গেল। তাহলে আমরা কি বললাম? দ্বন্দ্ব সমাস যেই সমাসের সমসমান পদের উভয় পদই প্রাধান্য পাবে তাকে দ্বন্দ্ব সমাস বলবে। তাহলে তোমাদের কি দ্বন্দ্ব সমাস ক্লিয়ার? দ্বন্দ্ব সমাস ক্লিয়ার কিনা বলো? তাহলে দ্বন্দ্ব সমাস ক্লিয়ার। হ্যাঁ, তাহলে আমরা দ্বন্দ্ব সমাসকে কেটে দেই। তাহলে আমাদের আর দ্বন্দ্ব সমাস ভাই ভাবি, হরে ভাই, ভাই আর ভাবি। ঠিক আছে? ভাই এবং ভাবি, শাকিল। এরপর রাকিব বলছে স্বামী স্ত্রী। হ্যাঁ, স্বামী স্ত্রী। দেখছো তোমরা কত ভালো পারো। তাহলে ক্লিয়ার। এরপরে আসো, আমরা যেগুলো পরপদ আছে এগুলো আমরা পরে শিখবো। এরপরে দেখো,
বহুবিহী যে সমাসটা আছে এটা আমরা এখন শিখবো, ঠিক আছে? বহুবিহী সমাসে আসো এবার। বহুবিহী সমাস যেগুলো ডিফারেন্ট আছে ওইগুলো আগে শিখবো, যেগুলোর দেখো এখানে একটা জিনিস খেয়াল করে রাখো, বলতে পারো যে ভাইয়া মাঝখান থেকে কেন ধরলো, কর্মধারায় তৎপুরুষ আর হচ্ছে দ্বিগু সমাস, এই তিনটা সেম জিনিস বুঝায়, পরপদ বুঝায়। আর বহুবিহী দ্বন্দ্ব আর হচ্ছে অব্যয়ীভাব, এই তিনটা ডিফারেন্ট জিনিস বোঝায়, এই জন্য আমরা এইগুলা আগে করি। মুখস্থ করা দোষ আজ জানলাম, মুখস্থ তুমি করো নাই রে ভাই, আমি জানি। তাহলে আসো বহুবিহী পদ। বহুবিহী সমাস কোনটাকে বলবে? বহুবিহী সমাস বলবে সেই সমাসকে যেই সমাসের তৃতীয় কোনো অর্থ প্রদান করে, তৃতীয় কোনো কি করে, অর্থ প্রদান করে। আমরা একটা উদাহরণ লিখতে পারি, হ্যাঁ একটা উদাহরণ লিখি। ধরো একটা উদাহরণ একটু বলো, কি ধরনের উদাহরণ দেখা যায়? তৃতীয় পুরুষ, হ্যাঁ গায়ে হলুদ, গায়ে হলুদ, হলুদ বিয়ের আগে আমরা যে কাজটা করি, গায়ে হলুদ, গায়ে হলুদ। এই যে গায়ে হলুদ দিলাম, গায়ে হলুদটা দেখো, গায়ে যে হলুদ, গায়ে হলুদের যে অর্থ প্রদান করবে, গায়ে হলুদের যে অর্থ প্রদান করে, গায়ে এবং হলুদ, এইখানে কিন্তু গায়ে হলুদ মানে কি বোঝায়? গায়ে হলুদ দেওয়া বোঝায়। গায়ে হলুদ দেওয়া মানে কিন্তু কখনোই সেটাকে গায়ে বোঝায় না, গায়ে মানে শরীর আর কি, আর হলুদ মানে হলুদ যেটা। তাহলে এই যে গায়ে হলুদ, এই গায়ে হলুদের অর্থ কোনটা প্রকাশ করে? গায়ে বা শরীরকেও প্রকাশ করতেছে না, হলুদ হলুদকেও প্রকাশ করতেছে না। গায়ে হলুদ মানে কি? গায়ে হলুদ মানে একটা অনুষ্ঠান, গায়ে হলুদ মানে একটা অনুষ্ঠানের নাম, গায়ে হলুদ মানে একটা অনুষ্ঠানের নাম। অর্থাৎ সমসমান পদের পূর্বপদ পরপদ, প্রথম যে পদটা থাকে সেটা হচ্ছে পূর্বপদ, শেষের যে পদটা থাকে সেটা হচ্ছে পরপদ। এই দুইটা পদের একটারও অর্থ বহন করে না, এই দুইটা পদের কি করে না, একটারও অর্থ বহন করে না, তৃতীয় কোনো একটা অর্থ প্রদান করতেছে। তৃতীয় কোনো পদ, তৃতীয় পদ মানে হচ্ছে অন্য একটা অর্থ, তৃতীয় পদ মানে হচ্ছে ডিফারেন্ট কোনো অর্থ। এখানে আমরা দুইটা পদ পাচ্ছি, গায়ে হলুদ যে শব্দটা আছে এই শব্দতে আমরা কি দুইটা পদ পাচ্ছি, গায়ে একটা প্রথম পদ আর হলুদ হচ্ছে দ্বিতীয় পদ। এই দুইটার অর্থ একটা অর্থ প্রদান করতেছে না, প্রদান করতেছে কি? অনুষ্ঠান, অনুষ্ঠান। তাহলে গায়ে হলুদ দ্বারা আমরা বুঝি একটা অনুষ্ঠান, কিন্তু আমরা লিখলাম গায়ে হলুদ, গায়ে হলুদের কোনো অর্থই প্রকাশ করতেছে না। গা মানে শরীরের অর্থ প্রকাশ করতেছে না, হলুদ মানে হলুদের অর্থ প্রকাশ করছে না, প্রকাশ করতেছে কি? একটা অনুষ্ঠানের নাম, একটা অনুষ্ঠানের নাম। এই যে তৃতীয় একটা অর্থ আসলো, তৃতীয় একটা অর্থ আসলো, এই তৃতীয় অর্থটা মানে যেই উদাহরণগুলো দ্বারা তৃতীয় কোনো অর্থ বোঝাবে, তৃতীয় কোনো অর্থ বোঝাবে, সেটাকে বলবে হচ্ছে কি? বহুবিহী সমাস। সেটাকে কি সমাস বলা হবে? বহুবিহী সমাস। বুঝতে পারছো? তৃতীয় যখন কোনো অর্থ প্রকাশ করবে তখনই বহুবিহী সমাস বলবে। যেমন আরো উদাহরণ আমরা দিতে পারি, আরো উদাহরণ ধরো আমরা দিলাম, হ্যাঁ মহা আত্মা, মহা আত্মা। মহা আত্মা মানে কি? মহা বোঝায় বা আত্মাকে বোঝায়, মহাকেও বোঝায় না, আত্মাকেও বোঝায় না, এটাকে একটা অন্য একটা অর্থ বোঝায়। যে মানুষটার হচ্ছে অনেক প্রাণোচ্ছল তাকে হচ্ছে কি? মহাত্মা বলে। তাহলে এই যে তৃতীয় আরেকটা অর্থ প্রকাশ করতেছে, তৃতীয় আরেকটা অর্থ যখনই প্রকাশ করবে তখনই তাকে কি বলা হবে? বহুবিহী সমাস। তৃতীয় কোনো অর্থ যখনই প্রকাশ করবে তখনই তাকে বলা হবে বহুবিহী সমাস। আরেকটু উদাহরণ যদি তোমরা জানো সেই উদাহরণগুলো আমাকে বলতে পারো, আমি সেই উদাহরণ দিয়ে তোমাদের বুঝাই দিব। বহুবিহী সমাস কি ক্লিয়ার হইছো? আর দু একটা উদাহরণ দিলে হয়তো বা ভালো বুঝতা, বাট উদাহরণ হচ্ছে আমার মনে পড়তেছে না, এটা হচ্ছে মেন ঝামেলা, বুঝছো? বহুবিহী সমাস অর্থাৎ তৃতীয় একটা অর্থ প্রকাশ করবে। স্যার আপনাকে আজ সুন্দর লাগছে, আলহামদুলিল্লাহ। স্যাপ দে, নজর দিস না। তাহলে তোমরা কি বুঝতে পারছো বহুবিহী সমাস কি ক্লিয়ার কিনা? বলো একটু, একটু বলতে হবে যে বহুবিহী সমাস ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে যেই সমাসে তৃতীয় অর্থ প্রকাশ করবে, অর্থাৎ তোমাদের সমসমান। আবু নাইম ভাই অনেক পড়ালেখা করে এবং আবু নাইম ভাই অনেক ভালো। সো আবু নাইম ভাই আশা করি বুঝতে পারছো, আর বেশি সময় নিব না, আর সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট। ঠিক আছে? বহুবিহী সমাস ক্লিয়ার কিনা সবাই বলবা। যে সমাসের তৃতীয় কোনো অর্থ প্রাধান্য পাবে সেই সমাসকে কি বলা হবে? বহুবিহী সমাস। নুসরাত জাহান ক্লিয়ার। স্যার আরো কয়টা উদাহরণ দেন? উদাহরণ হ্যাঁ কোরআনের মাহফিল। হ্যাঁ এই যে একটা সুন্দর উদাহরণ দিছে আমার হচ্ছে শাকিল ভাই, সেটা হচ্ছে কোরআনের মাহফিল, কোরআনের মাহফিল বা কোরআনের মাহফিল, কোরআনের মাহফিল। এখন কোরআনের মাহফিল দ্বারা কি কোরআনকে বোঝায়?
বা মাহফিলকে বোঝায়। কোরআনের মাহফিল মানে বোঝায় একটা আলোচনা। কোরআনের মাহফিল দ্বারা কি বোঝায়? একটা আলোচনা বোঝায় বা একটা ধার্মিক আলোচনা, যেটা ইসলামিক আলোচনা বোঝায়। কোরআনের মাহফিল দ্বারা কিন্তু কখনোই কোরআনকেও বোঝায় না, আবার মাহফিল বা এটা আমরা বলতে পারি যে কোরআনের ভেতরে যে আলোচনাগুলো আছে সেই আলোচনাগুলো করায়। তার মানে কি তৃতীয় আরেকটা বিষয় বোঝাচ্ছে, তৃতীয় আরেকটা বিষয় বোঝাচ্ছে। যখনই তৃতীয় কোনো অর্থ প্রকাশ করবে, তৃতীয় কোনো অর্থ প্রকাশ করবে, তখনই সেটা কি হবে? বহুব্রীহি সমাস। তাহলে কি বহুব্রীহি সমাস সবার ক্লিয়ার? সুন্দর হৃদয় যার, সুন্দর হৃদয়, হ্যাঁ সুন্দর হৃদয় যার, তার নাম হচ্ছে আমাদের কি ভাই? লয়াল ভাই। তাহলে কি দ্বন্দ্ব সমাস আর বহুব্রীহি সমাস ক্লিয়ার হয়েছে কিনা বলো? দ্বন্দ্ব সমাস এবং বহুব্রীহি সমাস ক্লিয়ার হয়েছে? ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। স্যার আজকে আজকে কি বলছো? স্যারকে আজ পেতনির মতো লাগছে। স্যারকে পেতনির মতো কেমনে লাগে রে? স্যার আবার পেতনির মতো কেমনে লাগে? না, তুই আমার জেন্ডারই চেঞ্জ করে দিতেছে রে পোলাপান। বুঝছো বুঝছো? বহুব্রীহি সমাস বুঝতে পারছো? তাসনাম স্যারের ওয়াজ, তাসনাম স্যার আজকে আসলেনও না, খাইতে চাইছিলাম তাই। তাসনাম ভাই, তাসনাম ভাই রে, তাসনাম ভাইয়ের আজকে জরিপানা হবে। ঠিক আছে, বুঝছো? তাহলে বহুব্রীহি সমাস ক্লিয়ার। তাহলে আমরা দুইটা জিনিস শিখে ফেলছি, বহুব্রীহি সমাস শিখছি, দ্বন্দ্ব সমাস শিখছি। এরপরে আরেকটা ডিফারেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে পূর্বপদ। সেটা কি? পূর্বপদ। অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাস মানে কি? স্যার মাঝে মাঝে ন্যায্য বহুব্রীহি ও এগুলোর মধ্যে পার্থক্য কি? এখন শুধু বহুব্রীহি লিখলে হবে, এখানে শুধু বহুব্রীহি লিখলে হবে। যখন তোমার দ্বন্দ্ব সমাস আসবে শুধু লিখবা যে দ্বন্দ্ব সমাস, যখন বহুব্রীহি আসবে তখন শুধু বহুব্রীহি লিখে দিবা। এখানে ন্যায্য, প্রথম পদ, দ্বিতীয় পদ এগুলো কিচ্ছু লেখার দরকার নাই, জাস্ট যেই সমাসটা হবে ওই সমাসটা লিখবা। ঠিক আছে, বুঝছো? বুঝতে পারছো? এরপর আসো, অব্যয়ী ভাবে লেখা আছে কি? পূর্বপদ প্রধান। অব্যয়ী ভাবে আমরা কি লিখছি? পূর্বপদ, অর্থাৎ যেই সমাসের পূর্ব, পূর্ব মানে হচ্ছে প্রথম, পূর্ব মানে হচ্ছে প্রথম, পূর্ব মানে কি? প্রথম পদ, যেই সমাসের প্রথম পদ হচ্ছে কি হবে? প্রধান হবে বা প্রাধান্য পাবে, সেই সমাসই হচ্ছে অব্যয়ীভাব সমাস। যেমন আমরা উদাহরণ লিখতে পারি, উপগ্রহ। কি লিখলাম? উপগ্রহ। গ্রহ দ্বারা কি বোঝায়? গ্রহ দ্বারা একটা বিশাল পৃথিবী, তারপরে মঙ্গল গ্রহ, এই গ্রহ সেই গ্রহ, এগুলো বোঝায়। আর উপ দ্বারা কি বোঝায়? উপ দ্বারা বোঝায় ওই গ্রহের শাখা, ওই গ্রহের শাখা। তাহলে উপগ্রহ দ্বারা একটা ক্ষুদ্র একটা গ্রহকে বোঝাচ্ছে, গ্রহের আরেকটা কি বলে এটাকে, কি যেন বলে এটা রে, গ্রহের হচ্ছে শাখা গ্রহ বা হচ্ছে গ্রহের যে ঈদ থাকে ওইটারে কি যেন বলে, যাই হোক সেটা। আবার আমরা লিখতে পারি উপজেলা। কি লিখলাম? উপজেলা। এখানে উপজেলা কি দ্বারা কি জেলা বোঝাচ্ছে? উপজেলা দ্বারা কিন্তু অবশ্যই জেলা বোঝাচ্ছে না, উপজেলা বোঝাচ্ছে হচ্ছে জেলার একটা অংশ। ধরো হচ্ছে ঢাকা জেলায় মোট মোট হচ্ছে 8 থেকে 9টা উপজেলা আছে, এই যে উপজেলা, তাহলে উপজেলার দ্বারা কি জেলা বোঝাচ্ছে না, বা পরপদ বা শেষের যে পদটা আছে, পরপদ। পরপদ মানে শেষে যে থাকে তাকে পরপদ বলে, প্রথমে যে থাকে তাকে কি বলে? পূর্বপদ বলে। এখানে কিন্তু পরপদের প্রাধান্য পাচ্ছে না, উপজেলা দ্বারা জেলার একটা অংশ বোঝাচ্ছে, গ্রহ দ্বারা জেলা, গ্রহের একটা কি বোঝাচ্ছে? জেলা দ্বারা কি বোঝাচ্ছে? উপগ্রহ দ্বারা মানে যে গ্রহ, গ্রহ শাখা গ্রহ বা আরেকটা কি যেন বলে ওইটাকে বোঝাচ্ছে, তাই না? উপ দ্বারা এখানে ক্ষুদ্র অংশ বোঝাচ্ছে, উপ দ্বারা কি বোঝাচ্ছে? এখানে ক্ষুদ্র মানে একটা ছোট অংশকে বোঝাচ্ছে। এইখানে উপগ্রহ দ্বারাও একটা ছোট অংশকে বা গ্রহের আরেকটা অংশকে বোঝাচ্ছে। এরকম যেগুলো থাকবে, যদি পরপদ প্রধান না হয়ে প্রথম পদ প্রধান হয় বা প্রাধান্য পায়, তাকে বলা হবে অব্যয়ীভাব সমাস। তাকে কি বলা হবে? অব্যয়ীভাব সমাস। অর্থাৎ যেই সমাসের পরপদ বা শেষের পদ প্রধান না হয়ে প্রথম পদ প্রধান হবে, বা অর্থ প্রকাশের ক্ষেত্রে প্রথম পদ প্রাধান্য পাবে বা প্রধান হিসেবে হবে, সেটাই হচ্ছে আমাদের কি? অব্যয়ীভাব সমাস। সেটাই আমাদের কি সমাস? অব্যয়ীভাব সমাস। উত্তর কি হবে? কিসের উত্তর কি হবে? এটার উত্তর হবে হচ্ছে পূর্বপদ থাকলে সেটা অব্যয়ীভাব সমাস। সেটা কি সমাস? অব্যয়ীভাব সমাস। সবাই বুঝছো কিনা এবারে আর একটু বলো। 26, 27 জন, 31 জন দেখলাম, আবার দেখি চাইলে গেছে। ওয়ালাইকুম আসসালাম। তাহলে তোমরা কি বুঝতে পারছো? এতটুকু অব্যয়ীভাব বুঝতে পারছো? শেষের যে পদটা থাকবে বা পর পদ যে থাকবে, তার থেকে প্রথম পদের প্রাধান্য থাকবে, বা অর্থের ক্ষেত্রে, অর্থ করার ক্ষেত্রে কি করবে?
প্রথম পদ বেশি গুরুত্ব বহন করবে তখনই সেটা হবে অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাস। বুঝতে পারছো কিনা একটু বলো, যারা ক্লাস করতেছো সবাই একটু বলবা যে বুঝতে পারছো কিনা। জি স্যার বুঝছি, মার্জিয়া বুঝছে, এরপরে হচ্ছে আরো যারা আছে একটু বুঝছো কিনা বলো। তিনটা জিনিস আমরা বুঝছি, দ্বন্দ্ব সমাস, বহুব্রীহি সমাস, অব্যয়ীভাব সমাস। এই তিনটা জিনিস বুঝতে পারছো কিনা এটা একটু বলো, তারপরে আমরা চলে যাই। ক্লিয়ার? তুফারটা ক্লিয়ার? এক্সাম চলে আমার। আচ্ছা আপনার এক্সাম চলে, ভালো কথা, এক্সাম চললে তো ভালো, এক্সাম চলতে থাকুক। আচ্ছা রাফিউল ইসলাম বুঝছি ভাইয়া, রাফিউল ইসলাম বুঝছে। আবু উপমা ও উপমিতি, হ্যাঁ উপমা উপমিতি এই ব্যাপারটা একদিন দেখায়, উপমান ও উপমিতি এই ব্যাপারটা একদিন দেখাই না। আচ্ছা দেখাবো। জেসমিন আক্তার বুঝছি, তারপর লিজা বুঝতে পারছো, আরো যারা আছো বুঝছো কিনা বলো। জি স্যার বুঝতে পারছি। তাহলে আমাদের 6টা সমাসের মধ্যে 3টা সমাস ক্লিয়ার। আমাদের দ্বন্দ্ব সমাস, বহুব্রীহি সমাস এবং অব্যয়ীভাব এই 3টা হচ্ছে আলাদা আলাদা ছিল। তো এই 3টা আমরা বুঝে নিলাম, ঠিক আছে? বুঝতে পারছে সাজুল ভাই। এবার আসো, আসলামই তো মাত্র, বুঝবো কিভাবে? আপনি আসছেন মাত্র, এখন তো আমার দায়িত্ব না আপনার আবার প্রথম থেকে বোঝানো, তাই না? সো এখন আমরা বাকি যেগুলো আছে সেগুলো শিখি। বাকি আছে কোনগুলো? বাকি আছে 3টা, কর্মধারায় সমাস, তৎপুরুষ সমাস এবং দ্বিগু সমাস। কি কি সমাস? কর্মধারায় সমাস, তৎপুরুষ সমাস, দ্বিগু সমাস। এবং এই 3টা সমাসেরই হচ্ছে কি পরপদ প্রধান হয়। পরপদ প্রধান, পরপদ মানে কি শেষের যে পদটা থাকে সেই পদটা প্রধান হয় বা সেই পদের অর্থ বেশি গুরুত্বপূর্ণ। যেমন ধরো আমি লিখতে পারি সিংহাসন, এরপরে লিখি চা বাগান, এরপরে লিখতে পারি চৌরাস্তা। 3টা শব্দ লিখছি তাই না? একটা লিখছি চৌরাস্তা, একটা লিখছি চা বাগান, আর একটা লিখছি সিংহাসন। এখন দেখো আমরা যে দ্বিগু সমাস, চৌরাস্তা দ্বারা কি বোঝায়? 4 রাস্তার সমাহার। চা বাগান দ্বারা কি বোঝায়? চায়ের যে বাগান। এরপর সিংহাসন দ্বারা বোঝায় কি? সিংহের আসন, তাই না? শেষ তো পদ আর পদ পর্দন কি লিখছে এটা? হ্যাঁ শেষ পদ প্রধান। আপনি ঘুমাইতে যাইতে পারেন, সিংহের চিহ্নিত, হ্যাঁ সিংহের চিহ্নিত আসন। এখন দেখো দ্বিগু সমাসে আমি একটা জিনিস লিখছি, সেটা হচ্ছে সংখ্যা। দ্বিগু সমাসে কি লিখছি? সংখ্যা। এই যে চৌরাস্তা আছে, চৌরাস্তা মানে কি 4 রাস্তার সমাহার। চৌরাস্তা দ্বারা কি বোঝায়? রাস্তার 4টা রাস্তার সমাহার বোঝায়। চৌরাস্তা কখনোই 4টা গরুর সমাহার বোঝাবে না। চৌরাস্তা কখনোই 4টা নাসরিনের হচ্ছে সমাহার বোঝায় না। সেটা কি বোঝায়? 4 রাস্তা বা রাস্তা, শেষের যে পথটা আছে রাস্তা, এই রাস্তাটা হচ্ছে কি প্রধান। অর্থ প্রকাশের ক্ষেত্রে রাস্তাটা প্রধান। প্রথম পদ বা পূর্বপদ প্রধান বা পূর্বপদের প্রাধান্য নাই। 4টা রাস্তার সমাহার, শেষের যে পদটা আছে, কি বললাম? শেষের পদ বা পরপদ, শেষে যে থাকে তাকে পরপদ বলে। তাহলে পরপদ মানে প্রধান, তাহলে পরপদ যদি প্রধান হয় সেটাই হবে কি কর্মধারায় তৎপুরুষ আর দ্বিগু সমাসের উদাহরণ। কিন্তু এটা কোনটা হবে? যদি কোনো সমাসের ক্ষেত্রে পরপদ প্রধান দেখো এবং সেই সাথে সাথে সংখ্যা দেখো, এবং সেই সাথে সাথে কি করো, সেটা কি হবে? যদি সংখ্যা থাকে, কোনো সংখ্যা থাকলেই সেটা হচ্ছে দ্বিগু সমাস। পরপদ প্রধান এবং সংখ্যা থাকবে, পরপদ প্রধান এবং সেই সাথে সাথে কি থাকবে? সংখ্যা থাকবে। এই যে চৌরাস্তা, চৌ মানে 4 বোঝায়, চৌ মানে কি বোঝায়? 4 রাস্তার সমাহার। তার মানে রাস্তার সমাহার, রাস্তা হচ্ছে প্রধান এখানে, এবং এখানে একটা সংখ্যা আছে। যেহেতু সংখ্যা আছে, সংখ্যা থাকলে সেটা দ্বিগু সমাস। সংখ্যা থাকলে কি দ্বিগু সমাস। লিখতে পারো ত্রিকাল। কি লিখলাম? ত্রিকাল। ত্রিকাল মানে কি 3 কালের সমাহার। 3 কালের সমাহার। এই যে 3 কি কালের সমাহার বোঝাচ্ছে? কালের সমাহার। 3টা কালই যখন আসবে, 3টা কাল যখনই আসবে তখনই সেটা কি হবে? দ্বিগু সমাস হবে। এবং সেই সাথে সাথে যখনই দ্বিগু সমাস মানে পরপদ, শেষের যে শব্দটা আছে, শেষের যে বিষয়টা আছে অর্থের ক্ষেত্রে শেষের পদটা প্রধান হচ্ছে এবং সংখ্যা আছে, তখনই সেটা কি হয়ে যাবে? দ্বিগু সমাস। অর্থাৎ যদি কোনো সমাসে, যদি তোমাদের যে কোনো সমাসে আসলো পরীক্ষায় এবং সেখানে সংখ্যা দেখলা, সেখানে কি দেখলা? সংখ্যা দেখলা। চৌরাস্তা, 3 রাস্তা, 4 রাস্তা, ত্রিফলা,
ত্রিফলা, এরপরে হচ্ছে ত্রিফলা মানে হচ্ছে তিনটা ত্রিশূল যেটাকে বোঝায়, তিনটা মাথা। এরপর ত্রিকাল বা কোনো সংখ্যা দেখলে সেটা হয়ে যাবে কি সমাস? দ্বিগু সমাস। কোন সংখ্যা দেখলে সেটা হবে কি সমাস? দ্বিগু সমাস। বুঝছো? তিন লোকের সমাহার, হ্যাঁ তিন লোকের সমাহার, তার মানে সংখ্যা দেখলেই সেটা হবে দ্বিগু সমাস। সংখ্যা দেখলেই সেটা কি সমাস হবে রে ভাইয়া? সংখ্যা দেখলেই সেটা কি সমাস হবে? সংখ্যা দেখলে কি সমাস হবে এটা একটু বলো, দ্রুত বলো। সংখ্যা দেখলে কি সমাস হবে একটু দ্রুত বলতে হবে। সংখ্যা দেখলে কি সমাস হবে একটু সবাই একটু কমেন্ট করে জানাও, বুঝছো কিনা বলো। দ্বিগু সমাস কিন্তু শেষ, আমরা কিন্তু 4টা শিখে ফেলছি, আর 2টা শিখতে হবে। সবগুলো তো সমাহার হবে, সমাহার থাকে, হ্যাঁ সবগুলোতে সমাহার থাকে আর সবগুলোই সংখ্যা থাকে। সংখ্যা এবং সমাহার দেখলে সেটা দ্বিগু সমাস। সংখ্যা এবং সমাহার শব্দ দেখলে সেটা দ্বিগু সমাস। যেহেতু আমাদের আবু নাইম ভাই বলে দিছে, তার মানে এটাই সঠিক। ঠিক কিনা? ঠিক কিনা বলুন। বুঝতে পারছো দ্বিগু সমাস কি? বুঝতে পারছো কিনা এটা একটু বলতে হবে। আচ্ছা, বিথির ক্লিয়ার? বিথি ঠিক আছে। নাহিদা আক্তার বিথির ক্লিয়ার। নাসরিন সুলতানা লুবানা আমি বুঝি নাই, আবার পরে বুঝাই দিবেন। আপনি না বুঝলে আমার কিছু করার নাই আপাতত, বাট পরে যদি আবার ক্লাস নেই ইনশাল্লাহ বুঝাবো, সমস্যা নাই। তুফা হচ্ছে জি স্যার বুঝতে পেরেছি। তারপর হচ্ছে শাহজুল দ্বিগু সমাস, সুমাইয়ার ক্লিয়ার, জান্নাতুল দ্বিগু, মার্জিয়া দ্বিগু, শাকিল দ্বিগু, আবু নাইম বুঝতে পারছো। তাহলে যারা ক্লাস করতেছো আশা করি সমাস নিয়ে আর ঝামেলা থাকবে না। শেষ। এরপরে আসো, এরপরে আমি আরো 2টা শব্দ লিখছি, তাহলে আমাদের দ্বিগু সমাসের ঝামেলা শেষ। সংখ্যা দেখলেই সেটা দ্বিগু সমাস, সংখ্যা দেখলেই দ্বিগু সমাস, ঠিক আছে। এরপরে আরো 2টা শব্দ লিখছি, একটা হচ্ছে লিখছি সিংহাসন, আরেকটা লিখছি হচ্ছে চা বাগান। এইখানে 2টা সমাস বাকি থাকলো আমাদের, তাহলে এইটা শেষ, এইটা শেষ, এইটা শেষ। এখন মাঝখানে 2 রুই কাতলা ভেসে উঠেছে না, মাঝখানে 2 রুই কাতলা ভেসে উঠেছে। কি কি? কর্মধারায় আর তৎপুরুষ, কর্মধারায় ও তৎপুরুষ। আচ্ছা, আপনি দেখি আমার উপর রেগে মেগে ফায়ার এরে পুষ্পা, পুষ্পা রাও। তাহলে এবার আসো, এবার আমরা কোনটা শিখবো সেটা হচ্ছে কর্মধারা এবং তৎপুরুষ। 2টা উদাহরণ আমি লিখে রাখছি, একটা লিখছি সিংহাসন আর একটা হচ্ছে চা বাগান। এখন তৎপুরুষ সমাসের নিচে আবার আরেকটা জিনিস লেখা আছে। তৎপুরুষ সমাসের নিচে কি লেখা আছে? পূর্ব পদে বিভক্তি হবে, পূর্ব পদে বিভক্তি হবে। বিভক্তি মানে কি? কে, রে, দিয়ে, হতে, থেকে, এগুলোকে বিভক্তি বলে। কে, তারপরে এ, বিভক্তি যুক্ত। আমি যদি সিংহাসন বোঝাই, সিংহাসন দ্বারা কি সিংহের আসনকে বোঝায়? সিংহাসন দ্বারা কি সিংহ যেখানে বসে সেই আসনকে বোঝায়? সিংহাসন দ্বারা একটা বসার জায়গাকে বোঝায়। সিংহাসন দ্বারা কি বোঝায়? একটা বসার জায়গাকে বোঝায়। বসার জায়গার অর্থ কি? আসন। এই যে আসন, সিংহের যে আসন সেটা হচ্ছে সিংহাসন, বা আসন হচ্ছে এখানে প্রধান। আসন মানে কি? বসার যে জায়গা থাকে সেটাকে আসন বলে, বসার জায়গাকে কি বলা হয়? আসন বলা হয়। তাহলে আসন এখানে প্রধান। আবার চায়ের যে বাগান, এখানে চায়ের বাগান, চা বাগান, চায়ের বাগান দ্বারা কি কখনো তোমাকে হচ্ছে চা বুঝাইছে? চায়ের বাগান দ্বারা কখনোই চাকে বোঝায় নাই, চাকে বোঝায় না। চায়ের বাগান দ্বারা কখনোই কাকে বোঝায় না? চাকে বোঝায় না। ধরো কেউ একজন বললো ওই দেখ একটা চা বাগান দেখা যাচ্ছে, তার মানে কি ওইখানে চা দেখা যাচ্ছে? অবশ্যই চা দেখা যাচ্ছে না, একটা বাগান দেখা যাচ্ছে, তার মানে এটারও পরপদ প্রধান। আবার সিংহাসন দ্বারাও কখনো বোঝায় না যে ওইখানে সিংহ বসে আছে বা যেখানে সিংহ বসলো সেটাই সিংহাসন। সিংহাসন দ্বারাও একটা আসন বোঝায়, মানুষ যেখানে বসে সেটাই হচ্ছে সিংহাসন। তার মানে দুইটা শব্দেরই আমাদের শেষের যে পদটা আছে সেটা হচ্ছে প্রধান বা প্রাধান্য পাচ্ছে, তাই না? এখন আসো, সিংহাসনের ক্ষেত্রে আমরা যদি কোনো বিভক্তি যুক্ত করতে যাই, বিভক্তি যুক্ত হবে না। সিংহ যে আসনে বসে এটা দ্বারা কিন্তু সিংহাসন বোঝায় না। সিংহের মতো আসন, এটা দ্বারাও সিংহাসন বোঝায় না। অর্থাৎ কোনো বিভক্তি যুক্ত করা যাচ্ছে না। যদি বিভক্তি যুক্ত করা না যায় তাহলে সেটা কর্মধারায় সমাস। পরপদ প্রধান এবং বিভক্তি যুক্ত হচ্ছে না, সেটা কর্মধারায় সমাস। কিন্তু যেই সমাসে বিভক্তি যুক্ত করা যায়, যেমন চায়ের যে বাগান, চায়ের যে বাগান, বিভক্তি 7 প্রকার, তাই না? এই যে এটা একটা বিভক্তি, এরকম আরো বিভক্তি আছে। এ একটি বিভক্তি, দিয়ে একটা বিভক্তি, তারপরে হচ্ছে আরো কি কি আছে, সরেয়া একটি বিভক্তি। এই যে বিভক্তিগুলো আছে, এই বিভক্তি যখন যুক্ত করা হয়, চায়ের যে বাগান, চায়ের, আমরা যখন চায়ের বাগানে যখন সমসমান পদ করতে যাব তখন লিখতে হয় চায়ের যে বাগান। যখনই বিভক্তি আসতেছে, চায়ের যে বাগান অর্থাৎ প্রথম পদের সাথে
বা প্রথম পদের সাথে যখন একটা বিভক্তি যুক্ত হচ্ছে, সমসমান পদ তৈরির ক্ষেত্রে যখন বিভক্তি যুক্ত হচ্ছে তখনই সেটা হয়ে যাচ্ছে তৎপুরুষ সমাস, সেটাই তৎপুরুষ সমাস। আর যখন বিভক্তি যুক্ত করা যায় না তখন সেটা কর্মধারয় সমাস। যেমন সিংহের আসন, সিংহ চিহ্নিত আসন, সিংহাসনের হচ্ছে কি বলে এটা সমসমান পদ হচ্ছে সিংহ চিহ্নিত আসন। এখানে কখনোই বলা হয় না সিংহের যে আসন বা সিংহ যে আসনে বসে, এরকম কিছু না, এটা সমসমান। সিংহাসনের সমসমান পদ হচ্ছে সিংহ চিহ্নিত আসন। তাহলে এখানে কোনো বিভক্তি, চিহ্নিত কোনো বিভক্তি নয়, তার মানে বিভক্তি যখনই যুক্ত হবে না তখনই সেটা কর্মধারয় সমাস, আর যখন বিভক্তি যুক্ত হবে তখন সেটা তৎপুরুষ সমাস। যখন সংখ্যা থাকবে তখন সেটা দ্বিগু সমাস। বুঝতে পারছো? কে রে এরে দিয়ে হতে থেকে, হ্যাঁ এগুলো হচ্ছে বিভক্তি। বুঝতে পারছো? তাহলে বুঝতে পারছো কিনা বলো, বুঝতে পারছো কিনা বলো। হ্যাঁ, মারিয়া মার্জিয়া জান্নাত সিংহ চিহ্নিত আসন। সবাই কি বুঝতে পারছো? বুঝতে পারছো কিনা এটা একটু বলতে হবে। তাহলে এই কর্মধারায় আর তৎপুরুষ সমাস ক্লিয়ার কিনা বলো। দ্বিগু সমাস তো সংখ্যা আমি বলেই দিছি, সবাই বলবা যে হচ্ছে বুঝতে পারছো কিনা। তাহলে আমরা আরেকবার বলি, যারা পরে আসছো তাদের আরেকবার বলি। দ্বিগু সমাস হবে সেই সমাস যেই সমাসের উভয় পদই প্রধান হবে, সমসমান পদের উভয় পদ প্রধান হবে, অর্থাৎ যেই সমাস হবে সেটার দুইটা পদই প্রধান প্রাধান্য পাবে। যেমন অনেকে হচ্ছে উদাহরণ দিছো স্বামী স্ত্রীর, স্বামী ও স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি। এখানে স্বামীর থেকে স্ত্রী বেশি গুরুত্বপূর্ণ না, আবার স্ত্রীর থেকে স্বামী বেশি গুরুত্বপূর্ণ না, তাই না? তাহলে এখানে যখনই দুইটা পদই গুরুত্বপূর্ণ, স্বামী যেমন গুরুত্বপূর্ণ স্ত্রীও তেমনি গুরুত্বপূর্ণ, যখনই দুইটা পদ গুরুত্বপূর্ণ হবে তখন সেটা দ্বন্দ্ব সমাস। যখন যখন হচ্ছে তৃতীয় কোনো অর্থ প্রকাশ করবে, দুইটা পদ থাকবে বা দুইটা পদ ছাড়া অন্য কোনো অর্থ বেশি প্রাধান্য পাবে, অন্য অর্থ প্রকাশ করবে, তখন সেটা তৃতীয় পদ, সেটা কি বহুব্রীহি সমাস। যেমন আমি উদাহরণ দিছিলাম গায়ে হলুদেরটা, না গায়ে হলুদটা মনে পড়তেছে আর কি। গাছে যে কাঁঠাল, গাছে কাঁঠাল, গাছে যে কাঁঠাল, গাছে কাঁঠাল। এখন গাছে কাঁঠাল দ্বারা কি গাছে কাঁঠাল বোঝায়? গাছে কাঁঠাল দ্বারা একটু আরামায়েশ বোঝায়, তৃতীয় একটা অর্থ বোঝায়, তাই না? এই যে তৃতীয় যখন অর্থ প্রকাশ করবে তখন সেটা বহুব্রীহি সমাস হবে। এবং অব্যয়ীভাব সমাস কোনটা হবে? যখন প্রথম পদ প্রধান হবে, যখন প্রথম পদ প্রধান হবে তখনই সেটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। এরপরে আসো দ্বিগু সমাস কোনটা হবে? যখন পরপদ প্রধান এবং কোনো সংখ্যা থাকলেই সেটা দ্বিগু সমাস। আর কর্মধারা এবং তৎপুরুষ সমাস তো বললাম। সবাইকে ক্লিয়ার কিনা বলো, এই সবগুলো ক্লিয়ার হয়েছে কিনা সবাই বলবা। যারা এই মুহূর্তে ক্লাসে আসো আমি সবার কাছে অনুরোধ করতেছি যে তোমরা বুঝতে পারছো কিনা এই জিনিসটা আমাকে একটু বলো যে স্যার ক্লিয়ার হয়েছে বা সমাসটা বুঝতে পারছি। সমাস নির্ণয়টা এইটুকু মনে রাখলেই হবে। এই যে স্লাইডটা আছে এইটা জাস্ট মনে রাখবা, আর আমি যে কথাগুলো বলছি এগুলো একটু মাথায় রাখলে তোমাদের সমাস নিয়ে আর ঝামেলা থাকবে না। বুঝতে পারছো কিনা বলো এবার, সবাই বলবা। যারা বুঝো নাই তাদের জন্য প্রয়োজন আমি হচ্ছে রেকর্ড করবো ক্লাসটা, এই ক্লাসটা আবার রেকর্ড করে দেবো। বাট যারা ক্লাসটা আসো বুঝছো কিনা। আয়শা সিদ্দিকা ওয়ালাইকুম আসসালাম। ভাতের অভাব যার, হ্যাঁ ভাত অভাব, জি ভাতের অভাব যার। তারপরে ক্লিয়ার স্যার, মোটামুটি বুঝলাম আর কি। আচ্ছা মোটামুটি বুঝলেন আর কি, তাহলে আপনি যে মোটা আর মুটি তা আমি বুঝছি। আবু নাইম হচ্ছে, আচ্ছা আবু নাইমের হচ্ছে ভাতের অভাব। তারপর বেলাল ক্লিয়ার স্যার, না বুঝলে পরে আবার দেখে নিবেন ইনশাল্লাহ দেখবেন। তারপরে আমাদের চাইনিজ ম্যান বুঝতে পারছে। নাদিয়া স্যার শেষের দুইটা আবার বলেন আমার আচ্ছা ঠিক আছে, শেষের দুইটা আবার দেখো। শেষের দুইটা আমি দুইটা হচ্ছে উদাহরণ দিছিলাম, সিংহ চিহ্নিত আসন, আরেকটা দিছিলাম চা বাগান। বাবাই কল দিছিল, এখন স্যাররে প্যারা দিতেছো না, ঠিক আছে। দেখো এই যে যেই সমাস সিংহ চিহ্নিত, এই সিংহাসন, এই সিংহাসনের সিংহাসন দ্বারা বসার জায়গা বোঝায়। সিংহাসন দ্বারা কি বোঝায়? বসার জায়গা বোঝায়। চায়ের বাগান দ্বারা একটা বাগানকে বোঝায়। অর্থাৎ এই দুইটারই শব্দের পর পদ বা শেষের যে পদটা আছে সেটা প্রধান হচ্ছে। এখন প্রধান হওয়ার ক্ষেত্রে যদি এই যে চা বাগানের যে সমসমান পদটা আছে, চায়ের বাগান, চা এর বাগান, এই যে এ একটি বিভক্তি, যে একটি বিভক্তি, এই যে এগুলো হচ্ছে বিভক্তি। বিভক্তি 7 প্রকার, 7 প্রকার বিভক্তিগুলো একটু দেখে নিবা। এই বিভক্তিগুলো যদি থাকে, কোন সমসমান পদে যদি বিভক্তি থাকে তাহলে সেটা হচ্ছে তৎপুরুষ সমাস। বিভক্তি থাকলে সেটা কি সমাস? তৎপুরুষ সমাস। আর যদি বিভক্তি না থাকে তাহলে সেটা
হচ্ছে কর্মধারায় সমাস। সিংহাসন লিখতে গেলে আমাদের লিখতে হয় সিংহ চিহ্নিত আসন। তাহলে সিংহ চিহ্নিত আসন, এখানে চিহ্নিত কোনো বিভক্তি নয়, সিংহ কোনো কি নয়, বিভক্তি নয়, এখানে কোনো বিভক্তি নাই। তার মানে যদি বিভক্তি না থাকে তাহলে সেটা কর্মধারায় সমাস, আর যদি বিভক্তি থাকে তাহলে সেটা তৎপুরুষ সমাস। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো। কে যেন বলছিলা আরেকবার বলার কথা, বিথি। বিথি ক্লিয়ার হইছো কিনা বলো। বিথি বলতে হবে ক্লিয়ার হইছো, এবার কি ক্লিয়ার হইছো কিনা বলো। বিথি আফা বুঝছেন নি? ও বিথি আফা, আমি নতুন না পুরান, বাট ঠিক মতো ক্লাস করছি না। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার। বিথির ক্লিয়ার, তার মানে যারা ক্লাস করতেছো সবারই মোটামুটি ক্লিয়ার। দেখো আমি এখানে কয়টা শব্দ দিছি, এখানে আমি হচ্ছে মোটমাট 6টা শব্দ দিছি। এই 6টা শব্দ তোমরা সবাই খাতায় তুলবা, তুলে কোনটা কোন সমাস হবে এটা আমারে বলে দিবা। এখানে হচ্ছে আমি মোটামুটি বলেই দিছি আর কি। তারপরে এই 6টা সবাই বাড়ির কাজ হিসেবে আমাকে দেখাবা, ঠিক আছে? সবাই এটা স্ক্রিনশট দাও, সবাই এটাকে স্ক্রিনশট দিবা, স্ক্রিনশট দিয়ে আমাদেরকে একটু বাড়ির কাজ করে আমাকে দেখাবা। যে যে বাড়ির কাজ করবা তার জন্য তো অবশ্যই কিছু থাকবে, আর যারা বাড়ির কাজ করবা না তাদের জন্য কিছু থাকবে। যারা বাড়ির কাজ করবা তাদের জন্য ভালো কিছু থাকবে, আর যারা বাড়ির কাজ করবা না তাদের জন্য হয়তো বা কোনো দুঃসংবাদ থাকলেও থাকতে পারে, বলা যায় না। এখন বলবো কি বলবা? জি ক্লিয়ার ভাইয়া। আচ্ছা লিজা ক্লিয়ার। এটা একটু সবাই স্ক্রিনশট দিবা এবং খাতায় এটা লিখবা যে কোনটা কোন সমাস। আমি প্রথমটার উত্তর বলে দিছি, তো এটা তারপরে তোমরা বইলো, বা এটার উদাহরণ দিয়ে অন্য কিছু উদাহরণ দিতে পারো, ঠিক আছে? তো এটা সবাই স্ক্রিনশট দিবা, খাতায় বাড়ির কাজটা করবা, করে আমাকে একটু কষ্ট করে দেখাবা, ঠিক আছে? এসএস ডান সবার? ঠিক আছে, ক্লাসে মোটামুটি ভালোই তো পোলাপানি ছিল। ওকে ডান, সবাই একটু কষ্ট করে বাড়ির কাজটা দেখায়ও, ঠিক আছে? আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই শেষ করি। তো আজকের ক্লাস এ পর্যন্তই, ইনশাআল্লাহ আগামী ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে আসসালামু আলাইকুম। আজকের ক্লাস এখানেই শেষ। সবাই